আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধন্যবাদ জানাই। আজকে আমাকে অল্প ছোট একটি মানুষ এখানে এসে ধারাবাহিক সুযোগ দান করে দিয়েছেন। আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে অশেষ ধন্যবাদ জানাই। আমার মা বাবার দোয়া এবং সমাজবাসীর দোয়ায় আমি এখানে আসতে পেরেছি। আমি বলতেছি আমি ফেনী জেলার একটি কৃতি সন্তান, বিভিন্ন সাংগঠনিক ১/১১ নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। বৈঠকের দিকে ভাগ্যক্রমে আমি এখন পাচ্ছি না। যা হোক, এখন আমি ফেনী ২৬৫ আসন ফেনী ১ আমাকে ফেনী দিয়ে দিতে চাইছিল। আমি নার্সারি ব্যবসা করি দীর্ঘদিন, প্রায় ৩২ বছর নার্সারি ব্যবসা করি। মাত্র ৪৭ টাকা পুঁজি দিয়ে আমি ৩বার নির্যাতিত হয়েছি। এখন আমি বলতে চাই, জেলা প্রশাসক মহোদয়ের একটি কৌশলের কারণে আমি আজকে এই শুধু ৫৮ টাকা নাকি কথা আমি দিয়ে দিয়েছি। হয়তো আমি মাই মুরব্বি নিয়ে আজকে একটু আমি গ্রামে থাকি। আমি আমার প্রার্থীটা বাতিল করেছে আপনার ৫৮ টাকা নাকি আমার কাছে ভূমিকর আমি ভূমিকর দিয়ে দিয়েছি বৃহস্পতিবারে। দিয়ে দেওয়ার জন্য আসলে আমার ৯টাতে আসার জন্য বলছে। আমি ৯টাতে আসছি, কিছু মুরব্বী আনছিলাম, ওরা সকাল ভোর রওনা দিয়েছে, ফজরের নামাজ পড়ে একটু আসতে নিয়ে দিচ্ছে। ওনারা আমাকে চা খাওয়ার জন্য বলতেছে। আমি চা খাওয়া নাকি দোষ হলো। আমি ৯টা ৩৫ বা ৩০-এ আমি উঠছি, তখন শুনানি শেষ হয়ে গেছে। আমাকে তো ২ ঘন্টা সময় দিতে হয়, ২ ঘন্টা সময় দিতে হয়। ওই ২ ঘন্টার সময় দিতে হলে আমি তো ১ ঘন্টারও আগে দিয়েছি। তো আমাকে বলছে না আপনার প্রার্থী বাতিল হয় না, আপনাকে স্থগিত করা হয়েছে। আপনি আমাকে কিন্তু সুযোগ দিবে বলছিল, ফরম জমা দিচ্ছি। কিন্তু তখন একটা কৌশলের মাধ্যমে আমি বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব নিয়ে প্রার্থী তিনি একবাসীর কাছে আমি দোয়া চাই আমার ডাবকে জয় করেন, এবং আমাকে আজকে কৌশলে যে নির্বাচন থেকে বঞ্চিত করার চেষ্টা করতেছে, সেই বঞ্চিত যাতে না করতে পারে। আমি আপিল করছি, কালকে আপিল করছি। আমি ইসলামে কোর্ট ফিটা দিনে ২০ টাকা। আমার আরও একটা সমস্যা দেখাচ্ছে। কালকে আমি জেলা প্রশাসকের রিটার্নিং নাকি ওনার সাথে যে আমাকে কপিটা দিচ্ছে, যে সমস্যাটা ৫৮ টাকার সমস্যা, ও ৫৮ টাকাতে ওইখানে নাকি চিল কম আছে। তাহলে আমাকে সেখানে বলছে যে ৪টা পর্যন্ত আমি আমার নির্বাচনের যে জিনিসটা প্রক্রিয়া আমাকে নির্বাচন করার সুযোগ দেওয়া হবে এবং দেওয়া হবে ৪টা পর্যন্ত। ওই জায়গা দেখায়। আমি বিভিন্ন জেলা প্রশাসকের সহকারীদের কাছে ওই জায়গায় গেলে ওই জায়গায় এবারে আমি বিরক্ত হয়ে যদি প্রশ্ন করি, তখন বলা যে আমরা হুকুমের চাকরি করি। তো আমাকে ৪টা বাজে মনোনয়ন বৈধ দিবে বলি, পরে আমাকে ওইদিক ঘুরে আমাকে কষ্ট দিয়েছে। রাত্রি ৪টার বাজে আমি তো নির্বাচনের পরিবেশ সম্বন্ধে বলতে চাই। আসলে ১/১১ হয়েছে একটা, এখন কি জুলাই চেতনা কি বাস্তবায়ন হবে? আমি ডাক্তার ইউনূস সাহেবকে প্রশ্ন করতে চাই। আপনি আমেরিকা থেকে এসে বলেছিলেন বিমানবন্দরে, আমরা নতুন প্রজন্ম চাই, জুলাইয়ের চেতনা চাই, যে জুলাইয়ের চেতনার মাধ্যমে নতুন প্রজন্মকে আনা হবে রাষ্ট্রকে শাসন করার জন্য। তো এখন যারা সাদা মানুষ তারা আসতে পারতেছে না, সাদাগুলোই তো নতুন প্রজন্ম বুঝায়। তো আমি বুঝতেছি যে কালো গাড়িগুলোকে মূল্যায়ন করা হচ্ছে, কালো গাড়িগুলোকে সাংবাদিক ভাইরা মূল্যায়ন করে, কালো গাড়িগুলোকে প্রশাসন মূল্যায়ন করে। আমি চাই না এই ধরনের জুলাই। তাহলে আমাকে কেন রক্ত দিতে হয়েছে? এত ২,০০০ মানুষের রক্ত দিতে হয়েছে। রাষ্ট্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। পুলিশ বাহিনীদের থানা পুরানো হচ্ছে, পুলিশ ভাইদের যে ইয়েগুলো পুরানো হচ্ছে। আমি জুলাই চেতনাকে বাস্তবায়ন দেখতে চাই। জুলাই চেতনার কেন বাস্তবায়ন হচ্ছে ডক্টর ইউনূস সাহেবকে আমি প্রশ্ন রাখি। আমার নাম শামীমারা পারভিন, আমি খুলনা ৫ আসনের প্রার্থী। আমার মনোনয়ন বাতিল হয়েছিল, শিক্ষাগত যোগ্যতার ভুল ছিল, সেজন্য আপিলের সুযোগ পেয়েছি। আমি আপিল করেছি এবং আপিল শুনানির পরে যে আমি ইনশাল্লাহ আমি মাঠে নামবো, মাঠে নামে আমি কাজ করব এবং আমি শেষ পর্যন্ত মাঠে নামার ইচ্ছা আছে আমার। নির্বাচনী পরিবেশ এখনও বোঝা যাচ্ছে না, তার কারণ এখনও তো তেমনভাবে প্রার্থী নামছে না। তবে অনেক কথা আসছে সেখানে, গুজব কথা, যে কথায় আমরা কান দিচ্ছি না। আমরা ২২ তারিখের পরে যে আমরা নামবো, তখন যদি কোনো সমস্যা হয় আমরা অনেকে তো জাতীয় পার্টি নির্বাচন করতে দেবে না বা এই ধরনের অনেক কথাবার্তা আসছে যে না মাঠে নামলে আমাদের হয়তো কোনো ক্ষয়ক্ষতি হতে পারে, এই ধরনের জনগণ বাধা দিচ্ছে আর কি, যে আপনাদের ক্ষয়ক্ষতি হতে পারে, আপনারা একটু সাবধানে চলাফেরা করেন।
তখন আপনাদের তো আইনগতভাবে প্রোটেক্ট করবে না, আপনাদের ইচ্ছা মতো নামতে হবে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে ইসের থেকে। আলোচনা আসছে আর হুমকি আকারে, মানে একেবারে সরাসরি এসে হুমকি না, সাইট কালেকশন। আমি মুবিন, আমি নাটোর ও নলডাঙ্গা 59 থেকে মনোনয়ন কিনেছিলাম। আমার প্রার্থিতা বাতিল হয়েছে। আমি সরকারি চাকরি করতাম, 3 বছর অতিবাহিত হয়নি, সেই জন্য আমি মূলত গণ অধ্যাদেশ আদেশে যেটা লেখা আছে অবসর পদত্যাগ বা বরখাস্ত, স্বেচ্ছা অবসর, এই বিষয়গুলো উল্লেখ আছে, কিন্তু সেখানে অব্যাহতি কথাটা উল্লেখ নেই। আমি অব্যাহতি, আমার আদেশটা ছিল অব্যাহতি, সুতরাং আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে এসেছি আপিল করার জন্য। যদি আমাকে অব্যাহতি আর অবসর পদত্যাগ সম্পূর্ণ যেহেতু ডিফারেন্ট, সেহেতু আমাকে মনোনয়ন দিয়ে আমাকে নির্বাচনের সুযোগ দেওয়ার জন্য আমি আশাবাদী। সরকার যদি সূক্ষ্মভাবে দেখেন, ইনশাল্লাহ আমি মনোনয়ন ফেরত পাবো। আমি মনে করি যে নির্বাচন কমিশনার আমাদের জেলা রিটার্নিং কর্মকর্তা ইচ্ছা করলে এটা দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দেন নাই। তিনি আমাকে অবসর এবং অব্যাহতি যেহেতু আলাদা, বা পদত্যাগ অব্যাহতি যেহেতু আলাদা, সেটা উনি হয়তো বুঝতে সক্ষম হন নাই। তাই আমি মনে করছি যে ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো এবং জনগণের জন্য কাজ করতে পারবো। দেখুন, আমি দেখেছি যে কিছুদিন আগে হাদি হত্যা হয়েছে। হাদিকে নিয়ে আমি নিজেও সংশয় ছিলাম, যদি হাদি এর মতো আমাকেও গুলি করা হতো, এখানে আইনশৃঙ্খলা বাহিনী আমার জন্য কতটুকু করতেন আমি জানি না। আমি অনেক সময় আইনশৃঙ্খলা বাহিনীকে ফোন দিলে তারা ফোন রিসিভ করতে চায় না আমি পদপ্রার্থী হিসেবে। এরকম বাংলাদেশে অনেকেই পদপ্রার্থী আছেন যাদের পদপ্রার্থীদের আইনশৃঙ্খলা বাহিনী মূল্যায়ন করছেন না। আবার অনেককে মূল্যায়ন করছেন যারা হয়তো বিএনপি জামাত, তাদেরকে মূল্যায়ন করছেন, কিন্তু আমাদের মতো এনপিপি বা এই ধরনের যারা প্রার্থী আছেন তাদেরকে তারা বেশি মূল্যায়ন করছেন না। তাই নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ যেন প্রত্যেকটা প্রার্থীকে সমানভাবে, অর্থাৎ লেভেল প্লেইং ভাবে। হ্যাঁ, এখানে তো এমনই হচ্ছে, যেহেতু আপনার আমাদের মূল্যায়ন করছেন না, প্লাস বিএনপিকে মূল্যায়ন করছেন। বিএনপি ফোন দিলেই সার করতে করতে তারা চলে যাচ্ছেন, আর আমরা সাধারণ প্রার্থী আমরা ফোন দিলে তারা কিন্তু এতটা মূল্যায়ন দিচ্ছেন না, ফোনই রিসিভ করছেন না, এমন হচ্ছে। আমাদের জেলা রিটার্নিং অফিসারকে আমি অনেকবার ফোন দিয়েছি, তারা আমার ফোন ধরেন না, বাট বিএনপি ফোন আসলে সঙ্গে সঙ্গে ধরেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে পক্ষপাতিত্ব হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি এই মিডিয়ার মাধ্যমে আজকে একটি বিষয় আপনাদের সামনে অবগত করতে চাই। আমি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 1 জাতীয় 249 আসন দাউদকান্দি মেঘনা আসন থেকে নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রার্থী হয়েছি। অতীতে যদিও আমি একটি রাজনৈতিক দলের সাথে ছিলাম, ইতিমধ্যে আপনারা জানেন আমার রাজনৈতিক পরিচয়। আমি সেখান থেকে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে সরে এসেছি এবং তাবেদারি রাজনীতিকে আমি বিশ্বাস করি না। অন্য দেশ এবং অন্য দলের স্বার্থে কোনো দল রাজনৈতিক দল রাজনীতি করবে বিশ্বাস করি না বলে আমি আজকে স্বতন্ত্রভাবে আপনাদের সামনে এসে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি একসময় জাতীয় পার্টির সাথে ছিলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলাম সাবেক। এখন বর্তমান বাস্তবতায় আমি যাচাই বাছাই আমার মনোনয়নটি বাতিল হয়। কুমিল্লা অঞ্চলের রিটার্নিং অফিসার, কুমিল্লা জাতীয় আসন 249 কুমিল্লা 1 দাউদকান্দি মেঘনা আসনটি আমার, সেখান থেকে আমি স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দেই। আমাকে বলা হয় ক্রমিক নাম্বার অনুযায়ী, ক্রমিক নাম্বারে ভুল আছে, সাইডে একটি নাম্বার থাকে 1% স্বাক্ষর, আপনারা জানেন স্বতন্ত্র প্রার্থীকে 1% স্বাক্ষর দিতে হয়, এই ক্রমিক নাম্বারে ভুল আছে। বাস্তবে আমাকে যে চিঠি দেওয়া হয় সেখানে ক্রমিক নাম্বারের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছে 1-2 জন ভোটারকে পাওয়া যায়নি। আমার কথা হলো যে 1% বিষয়টিকে আমি ব্যক্তিগতভাবে মানি না, কারণ এই নির্বাচন কমিশন সংবিধানের যে ধারার উপর প্রতিষ্ঠিত, তিনি প্রতিষ্ঠিত হয়েছেন সংবিধান অনুযায়ী। একই সংবিধানে আমাকে বাংলাদেশের সংবিধান নির্বাচন করার অধিকার দিয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী পাগল, ব্যাংক্রাফট, সরকারি কর্মকর্তা, দেউলিয়া ব্যতীত এবং অপ্রকৃত এই কয়েক শ্রেণীর মানুষ ব্যতীত বাংলাদেশের যে কোনো মানুষ জাতীয় সংসদ সহ যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আগে তার নাগরিক অধিকার, তার ফান্ডামেন্টাল রাইটস। আমি মনে করি আমার ফান্ডামেন্টাল রাইটসকে ব্যাহত করা হয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে, আমার সুনাম নষ্ট করা হয়েছে এবং কুমিল্লা অঞ্চলের এবং দাউদকান্দির নির্বাচনী অফিস আমার প্রতিপক্ষের সাথে আতাত করে আমার এই নমিনেশনটি
বাতিল করার ব্যবস্থা করেছে। আমি বিশ্বাস করি সেই প্রমাণ আমার হাতে রয়েছে। ইনশাল্লাহ শুনানির দিন আমি সেটি উপস্থাপন করব কমিশনের সামনে এবং যথাযথভাবে জাতিকে আমি সেটি জানাতে সক্ষম হব। ধন্যবাদ সকলকে।